পুরো ফেঁসে গেছে সরকার। মধ্যবিত্তের অরাজনৈতিক আন্দোলনের চাপে সরকার একদম তছনছ হয়ে গেছে। এটা মেনে নিতেই হবে, কারণ এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক এবং মধ্যবিত্তের আন্দোলন। সরকার ভয় পেয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে এবং পর্যালোচনায়। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে আমাদের হবেই। আর আমরা যদি না ভাবি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসুন এবার বিস্তারিত খবরে আমরা আসি। দেখুন, ডাক্তারদের, এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু এখন পারদ চড়তে শুরু করে দিয়েছে। একদম চোখে চোখ রেখে সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কিন্তু একটা টাসল চলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে সরকার বলছে যে কোনো শর্ত সাপেক্ষে কোনো কিছুতে তারা বসবে না, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছে যে শর্ত তো আমরা চাপাইনি, শর্ত তো আপনারা চাপিয়েছেন। কেন? আপনারাই তো প্রথমে বলছেন যে 10 থেকে 12 জন, প্রথমে 10 জন, তারপরে 10 থেকে 15 জন, এর বেশি লোক নিয়ে আসতে পারবেন না। কিন্তু আমরা তো চাইছি 30 জন। খোলা মন তো আমাদের, আপনাদের নেই। আপনারা কেন বলছেন? আর প্রশ্নটা হচ্ছে, আমি এখন যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আজকে মুখ্য সচিব সন্ধেবেলায় তাদেরকে ডেকেছিল জুনিয়র ডাক্তারদেরকে আলোচনা করার জন্য। আমার প্রশ্নটা অন্য জায়গায়। তার আগে জুনিয়র ডাক্তাররা 5টা দাবি রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে। কোনো প্রশ্ন নেই, এই দাবিগুলিকে মেনে নিক সরকার। বসার কোনো জায়গাই নেই। এদের আন্দোলন স্থগিত করতে সরকারের 5 মিনিট সময় লাগে না। যদি খোলা মনটা থাকে, সরকারের খোলা মন থাকতে হবে। কারণ এরা 5টা দাবি অলরেডি জমা দিয়ে রেখেছে যে আমাদের এই 5টা দাবি যদি আপনি পূরণ করে দিন, তাহলে কিন্তু আমাদের আর কোনো দরকার নেই। কিন্তু এই 5টা দাবি সরকার কিন্তু মানছে না, মানতে চাইছে না, তাদেরকে ডেকে পাঠাচ্ছে। আজকে সেখানে ডিজি পুলিশ ছিলেন চিফ সেক্রেটারি এবং মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী। আমার প্রশ্নটা হচ্ছে, শর্তটা কারা চাপাচ্ছে? এটা আপনারা ভালো করে বুঝবেন। ডাক্তাররা চাপাচ্ছে না সরকার চাপাচ্ছে? এবার এই যে জায়গাটা দেখুন কীরকম, আমি বললাম না যে একদম পুরো ফেঁসে গেছে। জনগণের আন্দোলন, এই আন্দোলন কোনো দিন কেউ দেখেনি। পৃথিবীর কোথাও এরকম আন্দোলন হয়নি যে আন্দোলনটা পশ্চিমবাংলা চলছে। দিশেহারা হয়ে গেছে এই সরকার দিশেহারা হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি 2007 সালের একটা কথা বলবো, যখন এই সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী আজকে যিনি আছেন, তখন তিনি আসেননি। 2007 সাল তার টিএমসি গঠন হয়েছিল, কিন্তু তিনি সরকারে আসেননি। তিনি একমাত্র প্রতিনিধি ছিলেন এই বাংলার পার্লামেন্টে। এই এনডিএ সরকার, বাজপেয়ী সরকারের ইয়েতে তিনি ছিলেন। তিনি তখন কি বলেছিলেন কলকাতায় দাঁড়িয়ে, যে সরকার যদি যাদের নামে অভিযোগ তাদেরকে পদে বসিয়ে রেখে যদি সরকার চালায়, তাহলে কি টেম্পারিং অফ রেকর্ডস বা তথ্য টেম্পারিং ডাউটটা হয় না? মাননীয়া ভুলে গেছেন মনে হয়। একটুখানি ফ্ল্যাশব্যাকে যান। 2007 সাল আপনি কি বলেছিলেন? যে যারা পক্ষপাত দুষ্ট, যাদের নামে অভিযোগ, তাদেরকে যদি সরকার ওই সিটগুলিতে বসিয়ে রাখে কাজ করায়, তাহলে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকে না কি? আপনি এই কোশ্চেনটা তুলেছিলেন। তাহলে আজকে তো জুনিয়র ডাক্তাররা ওটাই বলছে যে এদের অপসারণ করুন। এদেরকে বসিয়ে রেখে আপনি বলছেন যে ঠিক আছে সরকার পারছেন না। কেননা আপনি জানেন যে ডিসিকে যদি আমি সরাই, মিস্টার গোয়েলকে, বিনীত গোয়েলকে, সব হাটে হাড়ি ভেঙে যেতে পারে। যদি আমি মুখ্য সচিব স্বাস্থ্যকে সরাই, হাটে হাড়ি ভেঙে যেতে পারে।
যদি আমি ওই ডিএমই না কি বলছেন জুনিয়র ডাক্তারদের যে আর দুজন যাদের অপসারণ স্বাস্থ্য ভবনে চেয়েছেন, তো তাদেরকে সরাই, তাহলে আমার হাড়ি ভেঙে যাবে। করে কমে খাচ্ছে তারা আপনার দয়া দক্ষিণে, তাহলে তো তারা প্রকাশ করে দিতে পারে, সেক্ষেত্রে আপনিও বিপদে পড়ে যেতে পারেন। আজকে এই যে চাপ আপনার দলের মধ্যে কিভাবে প্রকট হয়েছে, হুমায়ুন কবির ভরতপুর মুর্শিদাবাদের এমএলএ কি বলছেন, আপনারা গতকাল বলেছিলেন যে আমি ছাড়া আরজিকর কাণ্ড নিয়ে কেউ কোনো কথা বলতে পারবেন না। আমি বারবার বলে আসছি যে কেউ আপনার কথা শুনছে না, আপনার দলের লোকও শুনছে না। শুধু তাই নয়, অরূপ চক্রবর্তী দিনহাটার কমল গুহর ছেলে, নামটা আমি ভুলে গেলাম, কি গুহ, উদয়ন গুহ, তারা কি বলছে, কি মন্তব্য করছে, কি ধরনের বক্তব্য রাখছে, কোথায় আপনি দল কি? আজকে বিভিন্ন চ্যানেলে তাদেরকে যখন তাদের প্রতিনিধিদের, সরকার পক্ষের প্রতিনিধিদের কোশ্চেন করা হচ্ছে, তখন তারা কি উত্তর দিচ্ছে, এটা দলের কথা নয়, তাদের নিজস্ব কথা। তাহলে দলের যখন কথা নয়, প্রতিনিধিরা যখন বলছে, তাহলে দল কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্নটা তো এইখানে। তাহলে কোথায় মানুষ আপনাদেরকে কেন বিশ্বাস করছে না তো? তাহলে বিশ্বাসযোগ্যতাটা আপনার দলের লোকরা হারিয়ে দিচ্ছে। তাহলে কি আপনার দলের লোকরা কি আপনার দলকেই বিপদে ফেলার চেষ্টা করছে? ভাবুন একবার, দেখুন, তাদের এগেনস্টে ব্যবস্থা নিন, মানুষকে বুঝতে দিন যে আমরা আছি। ওই 6 মাস 1 বছরের সাসপেন্ড নয়, দল থেকে বহিষ্কার করে দিন। ক্ষমতাটা ওইখানে দেখান, জুনিয়র ডাক্তারদের উপরে না দেখিয়ে ওদের উপরে ক্ষমতা দেখান। ভয় এরা পাবে না। জুনিয়র ভালো করে বুঝুন, এবার কিন্তু ওই আপনি যেমন ওই আগের বারে এনআরএসে পরিবহক জুনিয়র ডাক্তার মিস্টার পরিবহর যখন আক্রান্ত হয়েছিল, তখন যে ক্লোজ ডোর মিটিং করে একটা সমাধান করে দিয়েছিলেন, ঠিক আছে মেনে নিলাম, এটা হলো ওটা হলো, 2টো পুলিশ দিয়ে দিলাম, 10টা সিসিটিভি লাগিয়ে দিলাম। আজকের আন্দোলনটা কিন্তু সেই জায়গায় নয়। মাননীয়া সরকারকে বলছি, নমনীয়তা দেখান, নেমে আসুন, ঠান্ডা ঘরে বসে থেকে অনেক কিছু হচ্ছে। আরেকটা কথা আমি মাননীয়াকে বলবো, আমি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার চেষ্টা করি, তথ্য তুলে ধরার চেষ্টা করি। আমি যেমন শাসক দলকেও বলি, বিরোধী দলকেও বলি। আমি একটা কথা বলবো, আপনি একটু ভেবে দেখুন তো, যে আপনি যাদেরকে পোস্ট করে রেখেছেন, মানে আপনার সরকার যাদেরকে পোস্ট করে রেখেছে, যে আইএএস আইপিএস অফিসাররা, তারা কি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে পরিচালনা করছেন না। তারাও চাইছে না যে আপনি থাকুন। আপনি ভাবুন, আপনার সরকারকে বিপদে ফেলার জন্য আপনার দলের কর্মীরা, আপনার আমলারা আপনার হাত ধুয়ে লেগেছে। আপনি বলছেন রাজনীতির খেলা, আপনার প্রতিনিধি বলছেন রাজনীতির খেলা। কোনো রাজনীতি নয়, এটা মধ্যবিত্তে একটা অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনটা আপনিও কোনোদিন করতে পারেননি, কারণ আপনি রাজনীতি হিসাবে করেছেন। আজকে যারা করেছে তারা কিন্তু সবাই এই যে অরাজনৈতিকভাবে করছে। আজকে যারা কোনো এই ডাক্তারদের এখানে যারা যাচ্ছে XYZ, আমি নাম বলছি না, প্রত্যেককে কিন্তু তারা গো ব্যাক করছে, যে গো ব্যাক। আমরা কোনোভাবেই তোমাদেরকে প্রশ্রয় দেবো না, আমরা কোনো রাজনীতির ছাতার তলায় যাব না। আমি স্যালুট করি এসব জুনিয়র ডাক্তারদের। আমি একটা খবর পেলাম যে IMA একটা ডিসিশান নিতে যাচ্ছে, যে যদি কোনো কারণে মানে জুনিয়র ডাক্তারদের উপরে কোনো রকম কোনো আইনগত ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে নাকি সারা ভারতবর্ষ জুড়েই সিনিয়র ডাক্তাররাও নাকি এরকম একটা আন্দোলনের একটা চলছে, তাদের মধ্যে কিন্তু এরকম একটা চলছে। তো সুপ্রিম কোর্ট আইনের দিক থেকে সব ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্টকেও এটা বুঝতে হবে যে আমি একটা ডিসিশন দিয়ে দিলাম, আইনেরও পরিবর্তন দরকার। আর এই আন্দোলনের মাধ্যমে আইনের পরিবর্তন হয়। আইন আন্দোলন না করে বা প্রতিবাদ না করলে কিন্তু আইনের পরিবর্তনটা হবে না। তো সুপ্রিম কোর্টকেও বুঝতে হবে যে আমি ডিসিশন দিয়ে দিলাম, আর সেই ডিসিশন ভারতবাসীকে মানতে হবে। এটা কোনো জায়গায় লেখা নেই। সংবিধানে মানুষের বলার অধিকার দেওয়া আছে, সংবিধানে মানুষের বলার অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই, কোনো জায়গাতে দেখাতে পারবেন না। এইটা ভালো করে বুঝতে হবে। আর এই জুনিয়র ডাক্তাররা সেটাই করছে, যে আইনটাকে পরিবর্তন করতে হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি কি ধোয়া তুলসী পাতা নাকি? মিস্টার চন্দ্রচূড় ধোয়া তুলসী পাতা? হাইকোর্ট থেকে কেন নিয়ে নিলেন উনি স্বতঃস্ফূর্তভাবে? কই বকটুয়ে তো হলো না। বকটুই কাণ্ডটা যখন হলো তখন তো তিনি স্বতঃস্ফূর্ত হলো না, তখন তো সংখ্যালঘু সম্প্রদায় ছিল, আরও সেন্সিটিভ ছিল কেসটা। কেন হলো না? কেন নিল না? বুঝতে হবে যে ভীষণ খেলা। যাই হোক, এই অরাজনৈতিক মধ্যবিত্তের আন্দোলনে কিন্তু সরকার কিন্তু টলমলো করছে। এবার সেই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন উৎসবে আসুন, কারণ উৎসব শুরু হয়ে গেলে তাহলে কিন্তু মানুষ এই আন্দোলন থেকে বিচ্যুত হয়ে যেত। আর উনি ডাইনামিক নেত্রী, আমি আগাগোড়াই বলেছি। তো সেই ডাইনামিক নেত্রী হওয়ার কারণে তার মনের মধ্যে হয়েছে যে আমি যদি বাঙালিকে একবার অনুষ্ঠানে ঢুকিয়ে দিতে পারি, উৎসবে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। কিন্তু এ বাঙালি সে বাঙালি নয়, বা এ আন্দোলন সে আন্দোলন নয়, যার ফলে এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, আন্দোলনটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে চলেছে। ডাক্তাররা আজকেও যখন তাদের একদম চোখে চোখ রেখে একদম ডিনাই করে দিয়েছে, এবং তারপরে সর্বভারতীয় স্তরে অন্যান্য ডাক্তারদের অ্যাসোসিয়েশনগুলিও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এদের এগেনস্টে কতটা কি করা যাবে বা কতটা ওটা করতে পারবে, এটা কিন্তু ভাবনার বিষয় আছে। সরকারের তরফ থেকে কতটা কি করতে হবে, এটা কিন্তু একটা ভাবনার বিষয় আছে। এবার আমি আরও দু একটা কথা বলি। আমিও বলেছিলাম আমার একটা এই প্রতিবেদনে যে মোদিজি, অমিত শাহজি নিশ্চুপ হয়ে বসে আছেন এবং বাংলার বাঙালিদেরকে তিনি ইয়ে করছেন না। দাঁতে দাঁত কড়মড় করছে, রাগে চোখ ফুলে উঠছে, কিন্তু তারা কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? এই যে কি করতে পারেন তারা? তারা 356 জারি করে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে, এছাড়া তো কিছু করতে পারে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান স্টেট ম্যাটার, স্টেট সেটাকে দেখবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান রাজ্যপালের কিছু দায়িত্ব আছে, তার রিপোর্টের উপরে এসব হয়। কিন্তু এই 356 বা রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গের যে অরাজনৈতিক আন্দোলনটা চলছে, এই আন্দোলনটার উপরেও আঘাত চলে আসবে যদি ওটা হয় 356 বা রাষ্ট্রপতি শাসন। কেন বলছি? দেখুন, যখনই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, সাথে সাথে রাজ্য সরকার চলে যাবে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেটা তো আপনারা নিজেরা বুঝতে পারছেন। সুতরাং সুপ্রিম কোর্টে কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসনটা আমার মনে হয় 99% রিজেক্ট হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন জারির যে ইয়েটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে সরকার চলে গেলে 99.9% রিজেক্ট হয়ে যাবে। তো এই যে রিজেক্ট হয়ে যাবে, কেন রিজেক্ট হয়ে যাবে? সরকার যাবেই সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্টে যাওয়া মানে আপনারা দেখতে পারলেন যে এই কাণ্ডটাকে স্বতঃপ্রণোদিতভাবে নিয়ে নিলেন মিস্টার চন্দ্রচূড়, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তিনি নাকি খুব সংবেদনশীল লোক, উনি নাকি ওনার সেকেন্ড ম্যারেজের পরে দুটো কন্যা সন্তানকে অ্যাডপ্ট করেছে, যারা মানে ফিজিক্যালি এবল, মানে প্রতিবন্ধী করেছেন। এবং তার দ্বিতীয় যে ওয়াইফ হয়েছেন তিনি উড়িষ্যার লোক। এই নিয়েও একটা বাংলার কানেকশান নিয়ে একটা চর্চা চলছিল, সেটা ডিনাই হয়েছে যে না, উনি উড়িষ্যার লোক। এবং আজকেও দেখলাম যতদূর সময় ইন্ডিয়ান এক্সপ্রেসে মনে হয় বেরিয়েছে যে এই যে কানেকশান ওই মিস্টার চন্দ্রচূড়ের ওয়াইফের সঙ্গে এইদিকের মেডিকেল কোনো কানেকশান, এটাও ডিনাইড। এটা আমার মনে হয় না, জানি না সর্বভারতীয় স্তরে কি কোথায় ঘটে, অত তো খবর রাখা সম্ভব হয় না। তো এই যে কেন পারবে না, কেন ভারত সরকার তখন কিন্তু এই যে যদি ডিনাই হয়ে যায় সুপ্রিম কোর্টে গিয়ে, যদি রাজ্য সরকার জিতে যায় এই রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, তাহলে কিন্তু এই যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা কিন্তু আর বাঙালি করতে পারবে না।
তখন কিন্তু একদম স্তীমিত হয়ে যাবে এবং আগামী দিনে এই রাজ্যে এই সরকার আরও বেশি করে মানে তার কায়েমি স্বার্থ নিয়ে বসে থাকবে। সুতরাং সেই জায়গাগুলিকেও ভাবতে হচ্ছে, কিন্তু তারা কিছু করতে পারছে না, হাত কামড়াচ্ছে। আজকে যদি এটা দেখা যেত যে লোকসভা এবং রাজ্যসভায় দুটোতেই পাস করিয়ে নিয়ে আসছে বিল এবং তারপরে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের জন্য, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের একটা থাকতো, অব্লিগেশন থাকতো যে দুটো সভাতে পাস করে দিয়েছে, কিন্তু রাজ্যসভায় কিন্তু এখনও বিজেপি বা এনডিএ সরকার কিন্তু দুর্বল আছে। তো সুতরাং সেই জায়গাটায় পাস করাতে গেলে বিলটা আটকেও যেতে পারে। তখন কিন্তু এই যে অরাজনৈতিক আন্দোলন, মধ্যবিত্তের অরাজনৈতিক রাজনৈতিক আন্দোলন, মানে রাজনৈতিক আন্দোলন কেন, রাজনীতিকে উল্টে দেওয়ার একটা আন্দোলন, এটাই আমি বলতে চাইছি। এইটা কিন্তু থেমে যাবে। ভালো করে ভাবুন, আমি ভাবতে সাহায্য করি আপনাদেরকে যে আমার বক্তব্যটা ঠিক না ভুল, কেন 356 বা রাষ্ট্রপতি শাসন ধারা এখানে জারি করা যাচ্ছে না। এই কারণ, আমি যে কারণগুলি বললাম এই কারণ। তো সুতরাং মোহন ভাগবত কি কথা বললেন, তিনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে না বিপক্ষে, আমাদের প্রধানমন্ত্রী কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, বা কেন বললেন না, কেন টুইট করলেন না, কিছু করলেন না, এসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আমাদের উচিত এই জুনিয়র ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করা, তাদের সর্বতভাবে সবসময় পাশে থাকা। এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কিন্তু সত্যিকারের একেবারে অরাজনৈতিক একটা আন্দোলন, যে আন্দোলনটা আগামী দিনে একটা বৃহৎ আকার নিতে যাচ্ছে। আমি গতকালের এপিসোডেও বলেছিলাম যে মাননীয়াকে বোঝা উচিত এবং বুঝে সেই অনুযায়ী অ্যাক্ট করা উচিত। কোনো রকম এই আমলাদের বা তার যে ব্যুরোক্র্যাট আছে তাদের কোনো কথা সেইভাবে বিশ্বাস না করে, যাদেরকে বিশ্বাস করছেন তারাই পিছনে কলকাঠি নাড়ছে কিনা, রাজ্য সরকার কিন্তু মানে আমি বলবো যে পাল্টি খেতে কিন্তু এরাই পাল্টি খাওয়াবে। এই আমলাতন্ত্র বা যারা আপনি সরকারকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে, তারাই কিন্তু তাদের স্বার্থের, কায়েমি স্বার্থের জন্য আপনাকেও পাল্টে দিতে পারে। সুতরাং সাধু সাবধান, ভালো করে ডিসিশন নেন। আর যেটা বলছি সেটা হচ্ছে যে এই আমলাদেরকে অতটা বিশ্বাস না করে, নিজেকে সব কিছু করে আপনার দলের লোকরা যেভাবে উস্কাচ্ছে সেটাও বন্ধ করা দরকার। কারণ উস্কানিমূলক কথায় কিন্তু এরপরে দাঙ্গা লেগে যেতে পারে। আজকে হুমায়ুন কবিরের আগেও তো একবার দাঙ্গা লাগার মতো অবস্থা তৈরি করে দিয়েছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। কেন করেনি? আপনার আশকারাতেই তো সেটা হয়েছে। তো সেটা দেখা উচিত। আপনাকে সংবেদনশীল হতে হবে। আপনি আমার মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী, কিন্তু কেন আপনি একজন নারী, একটা নারীকে ওইভাবে করা হয়েছে। আপনি খুলে দিন আপনার যা আছে ভিতরে, যদি কাউকে সাপ্রেস করার থাকে সেটা থেকে বেরিয়ে আসুন, অন্তত একটা জায়গায় আসুন যে জায়গাটায় মানুষ আপনাকে সাধুবাদ দেয়। আমি এটুকুই বলবো যে এই যে বাঙালিদের একটা মানে বাঙালি মধ্যবিত্তদের একটা অরাজনৈতিক আন্দোলন দানা বেঁধে গেছে, এটা কিন্তু সুদূর প্রসারী। আপনি কিন্তু বল প্রয়োগ করেও হয়তো এটা সমাধান করতে পারবেন না। কারণ একদম 80 বছর 90 বছর এর বৃদ্ধা থেকে 8, 6, 7 বছরের শিশু পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনে সামিল। সুতরাং আপনাকে এই আন্দোলনের যে গুরুত্ব এটা আপনাকে বুঝতে হবে, এবং বুঝে আপনাকে যদি মনে হয় যে সরকারকে টিকিয়ে রাখতে হবে, তাহলে আপনাকে নমনীয় হয়ে এদের সঙ্গে বিনা শর্তে রাস্তায় আসতে হবে। এদের প্রত্যেকটা শর্তকে মেনে যাদের অপসারণ চেয়েছে তাদেরকে অপসারিত করে দেয়। আপনি নিজে মুখে বলছেন, ডিসি এসে আপনাকে বলছে যে আমি পদত্যাগ করবো, আপনি বলছেন যে না আর কটা দিন থেকে যাও। কেন আজ ওনার জায়গায় অন্য কেউ আসলে আপনি তাকে ইনকম্পিটেন্স মনে করেন, তাকে কম্পিটেন্ট মনে করেন না? এই বিনীত গোয়েল ছাড়া এর পরবর্তী যিনি পদে বসবেন তিনি কম্পিটেন্ট হবেন না, তিনি পুজোর ভিড় সামলাতে পারবেন না। হাউ ফানি! আপনি এমন হাস্যস্কর একটা মন্তব্য করে বসে থাকেন এবং নিজেই সেই জায়গাটায় ফেসে যান, আপনি নিজেও হয়তো বুঝতে পারেন না।
তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি আবার হাত জোর করে মানে অনুরোধ করব যে বোঝার চেষ্টা করুন এই আন্দোলনের মাত্রাটাকে। আপনি অনেক ডাইনামিক, আপনি অনেক সংগ্রামের সাথী, আপনি যে আন্দোলনগুলি করেছিলেন সেই আন্দোলন আর আজকের আন্দোলন কিন্তু পার্থক্য আছে। এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনি কিছুই করতে পারবেন না, অথচ আপনার গদিটা উল্টে যেতে পারে। সুতরাং আপনি এমন কাজ করুন যাতে সব দিকে সমস্যার সমাধান হয়, আর ঝেড়ে কেসে দিন যে কারা করেছে লোপাট, কে কে করেছে। ওই সন্দীপ ঘোষের ঘাড়ে চাপিয়ে তরি পার হওয়া যাবে না, এটা আপনিও বুঝতে পারছেন, আর এরা পার হতে দেবে না। এরা অরিজিনাল কালপিটদেরকে ধরেই ছাড়বে, সেটা আপনিও বুঝতে পারছেন। সেই জন্য সামনাসামনি হতে পারছেন না, ঠিক আছে। আপনি সেই জায়গাটায় আসুন যে জায়গাটাতে আপনার রাজ্যের সার্বিক উন্নতি হয় এবং আপনার সরকার টিকে যায়, সেই জায়গাটা দেখার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে সবার লাভ, আমার লাভ, আপনারও লাভ, এবং আপামর জনসাধারণ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, যদি কোনো অন্যায় কিছু হয়ে থাকে বা অন্য কিছু করতে যান, তাহলে কিন্তু এই মধ্যবিত্ত বাঙালির যে অরাজনৈতিক আন্দোলন, এরা কিন্তু ছেড়ে কথা বলবে না। আজকে এই পর্যন্তই। আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর স্টেট স্পিক্সের একটা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।